আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা, আমি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। দাতা সংস্থারা মুখ ফিরিয়ে নিলেও জনগণের টাকায় পদ্মা সেতু হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন মন্তব্য। আমরা বাংলাদেশের জনগণের টাকায়, দেশের মানুষের টাকায় এই সেতুটা নির্মাণ। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লেবার পার্টি নেতা স্টারমার। চতুর্থবার নির্বাচিত বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ সিদ্দিক। তৃতীয় দফা বন্যায় সিলেটের বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত। জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির অবনতি। এবং জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। পদ্মা সেতু নির্মাণের সব কৃতিত্ব জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মনে করতেন তাদের ছাড়া বাংলাদেশ চলবে না, সেই পরিস্থিতি এখন বদলে গেছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক সহ দাতা সংস্থারা মুখ ফিরিয়ে নিলেও জনগণের অর্থেই এই সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ক্যামেরায় নীলাদ্রি শেখরের রিপোর্ট। দেশের স্বপ্ন বদলে দিয়েছে এই স্থাপনা। পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতুই নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, সামর্থ্য আর গর্ব হয়ে দাঁড়িয়ে আছে পদ্মার বুক চিরে। 2022 সালে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর এই সেতু পরিবর্তন করে দিয়েছে দক্ষিণাঞ্চলের 21 জেলাকে। এখন প্রতিদিন গড়ে 18,000 যানবাহন চলাচল করছে পদ্মা সেতু দিয়ে। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র, ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করে এই সেতু বাস্তবায়নের কৃতিত্ব জনগণকে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রথমবার শুরু করলাম, 2001-এ ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারলাম না। দ্বিতীয়বার আসলাম, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে, সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় 1 পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন। 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন। ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে। এই সেতু শুধু দক্ষিণাঞ্চলই নয়, সারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে উল্লেখ করেন সরকার প্রধান। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করব, আজকে যে করতে পেরেছি,
আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দারুণ উন্মোচিত হয়েছে। সমাপনী এ অনুষ্ঠানে ছিল বর্ণিল সাংস্কৃতিক আয়োজন, যা উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা। পদ্মা সেতু নিছক কোনো সেতু নয়, এখানে বাঙালির স্বপ্ন ধরা দেয়। এই সেতু বদলে দিয়েছে বাংলাদেশের চালচিত্র। পদ্মা সেতুর কাজের সমাপনীর মধ্যে দিয়ে বাঙালি স্বপ্ন দেখছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের, যার অঙ্গীকার করেছিল বর্তমান সরকার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, মাওয়া, মুন্সিগঞ্জ। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লেবার পার্টি নেতা কিয়ার স্টারমার। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে বাকিংহাম প্রাসাদে দেখা করতে গেলে রাজা স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। এর আগে রাজা প্রধানমন্ত্রীর পদ থেকে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাকের পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রীর ভাষণে স্টারমার বলেছেন, সামনে এগিয়ে যেতে হবে এবং প্রত্যেক নাগরিককে সমান চোখে দেখা হবে। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। We've changed the Labour Party, returned it to service, and that is how we will govern. Country first, party second. প্রথমে দেশ, তারপর দল, এভাবেই 10 নম্বর ডাউনিং স্ট্রিটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে দেশের কথা বললেন লেবার নেতা কিয়ার স্টারমার। Where I accepted an invitation from His Majesty the King to form the next government of this great nation. প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশংসা করেন তিনি। The outgoing Prime Minister Rishi Sunak, his achievement as the first British Asian Prime Minister of our country, the extra effort that will have required should not be underestimated by anyone. বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সাথে দেখা করে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্টারমার। এর আগে ঋষি সুনাক প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং বলেন তিনি কনজারভেটিভ পার্টি নেতার পদ থেকেও পদত্যাগ করবেন। Will be all our successors, and I wish him and his family well. Whatever our disagreements in this campaign, he is a decent, public-spirited. যুক্তরাজ্য জুড়ে বৃহস্পতিবার যুক্তরাজ্যের 58তম পার্লামেন্ট নির্বাচনে ভোট হয়। শুক্রবার বাংলাদেশ সময় রাত 3টায় ভোট শেষে শুরু হয় গণনা। 98টি রাজনৈতিক দলের রেকর্ড 4515 জন প্রার্থীর অংশ নিয়ে এই নির্বাচনে আগে থেকে বিভিন্ন জরিপে এগিয়েছিল কিয়ার স্টারমারের লেবার পার্টি। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন রাজা তৃতীয় চার্লস। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল পার্লামেন্টের প্রধান বিরোধী দল হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। টানা 14 বছর পর ব্রিটেনের ক্ষমতায় এসেছে লেবার পার্টি। বাংলাদেশি বংশোদ্ভূত পুরনোদের মধ্যে টিউলিপ সিদ্দিক সহ সবাই পুনর্নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। ব্রিটেনের সরকার গঠনের জন্য লেবার পার্টি এখন পুরোপুরি প্রস্তুত। যুক্তরাজ্য থেকে মিজান রেজা চৌধুরীর ক্যামেরায় আব্দুল আহাদ সুমান জানাচ্ছেন। নানা জরিপের আবাসী শেষ পর্যন্ত ঠিক হলো। ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ বিজয় নিয়ে এখন সরকার গঠনের অপেক্ষা। আসনে জয়লাভ করেছে। I am absolutely delighted that the people of West Bromwich have put their faith in me to be our MP, our voice in Parliament, and I look forward to fighting for them, for us every single day, for all the time to come. It's really exciting. শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক 4 বার এবং রুশানা আলী 5 বার এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। Well, it's incredible. I mean, the last time we won government was 1997, and now we're in a situation where we've won, and I'm an MP, and I just want to see what Keir Starmer is going to do for the country, whether it's education, whether it's health, whether it's housing. These are the things that we need to rectify. We need to get the country back on track and grow our economy, and that is my mission. নতুন সরকারের মন্ত্রিত্ব পাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, At the moment I am a shadow treasury minister, and I've been dying to drop the shadow in front of my name, so let's see what happens. I mean, we haven't even had the declaration of who is prime minister yet, so when that happens we will then see. লেবার পার্টির দীর্ঘদিনের স্লোগান ছিল পরিবর্তন দরকার। এবার ব্রিটেনবাসী পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত এমপিরা বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করার অঙ্গীকার করেন। This seat in this part of the East End, that we open doors for British Bangladeshis in the Labour Party, and I will always make sure that the Labour Party is a party that belongs to all of us, all
faiths, those of no faith, and all backgrounds, because that is the spirit of the Labour Party. I promise you, I will continue to step up. I will also defend local people, including our local Bangladeshi community, when we are targeted by dog whistle racism and Islamophobia. কনজারভেটিভ পার্টি 121টি আসন পেয়েছে। বেতনান গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে রুশনা আলী, হামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টিউলিপ সিদ্দিক, ইলিংস অ্যান্ড অ্যাক্টন আসন থেকে রূপা হক এবং পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে আফসানা বেগম পুনরায় নির্বাচিত হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবার পার্টি আজ সরকার গঠনের অপেক্ষায়। পরিবর্তনের স্লোগান নিয়ে লেবার পার্টি ক্ষমতায় এসেছে। দেখা যাক কতটুকু পরিবর্তন আনতে পারে এই ব্রিটেনবাসীর জন্য। যুক্তরাজ্য থেকে আব্দুল্লাহ হাসুমন, চ্যানেল আই। তৃতীয় দফা বন্যায় সিলেটের বিভিন্ন নদীর পানি বেশ কয়েকদিন ধরে বিপদসীমার উপর দিয়ে বইছে। জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এইসব এলাকার সড়ক ও জনপথ ডুবে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে রয়েছেন মানুষ। তবে 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি কমেছে। সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে মিথিলা নাজদিনের রিপোর্ট। বৃষ্টিপাত কিছুটা কমলেও গাইবান্ধার সব কয়টি নদ নদীর পানি বেড়ে চলেছে। ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি বাড়ায় চর ও দ্বীপচরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গত 24 ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে যমুনা ব্রহ্মপুত্রের পানি আরও 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ঘাঘট নদীর নিউ ব্রিজ পয়েন্টে 26 সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। পানি বৃদ্ধির ফলে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। চরের অনেক বাড়িঘরে পানি ওঠায় গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে চরম দুর্ভোগে চরবাসী। জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে 18টি ইউনিয়নের 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বিভিন্ন এলাকায় সংযোগ সেতু ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পানি ঢুকেছে জেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। বাড়িঘরে পানি ওঠায় কয়েকশো পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বাড়ি ঘরে থাকতে পারছি না, আন্দা বাইন্দাবার পানছি না, আমরা গরু বৌরি কিচ্ছু আমরা রাখতে পারতেছি না। কোন যাই আঙ্গের কুল কিনার নাই। জায়গা জমি এলাকা ভাঙ্গা শেষ হয়ে যাইতেছে। নদী ভাঙতে আমার জায়গা জমি যা আছে সব কিছু নদীর ভিতরে চলে গেছে। আর এখন বন্যা শুরু হয়ে গেছে। 4-5 ঘন্টার মধ্যেই ঘরে পানি উঠে গেছে, গরু বাছানো খুব কষ্ট। আগুন দিয়ে রইতেছি না, ভাত পাক করে খাওয়ার হইতেছি না। আমার কোনো ঠাই নাই। আর মনে যুদ্ধ ছিল ইয়ার ভাঙেছিল নিজে অনেক জায়গা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এসব এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা ও কলাগাছের ভেলা। বাসিবার বাসি আমদি বাড়ি খোয়ার কষ্ট, গরু বাসু ছোয়ার কষ্ট, চড়াই চুরগুন ছোয়ার কষ্ট, আর কি কম যে যাবো এক জায়গায় কোনো শুকনো পট্টত কোনো কিছু নাই। লোকের মধ্যেই মনে করেন যে এইভাবে যে পানির মধ্যে অবস্থান করতেছি। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ছাড়া বাকি সবকটি পয়েন্টে পানি কমেছে। জেলায় গত 24 ঘন্টায় মাত্র 25.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবারও ভারী বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ বাড়বে এবং বন্যার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের ঘোষণা এবার সত্যি হবে বলে আশাবাদী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। সরকার প্রধানের কাছে তার চাওয়া চলমান দুর্নীতি বিরোধী অভিযান যাতে মাদক কিংবা ক্যাসিনো বিরোধী অভিযানের মতো পথ না হারায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় স্পষ্টবাদী এই অর্থনীতিবিদ বলেন, আঞ্চলিক মোড়ল ভারত বা চীন কারো পক্ষ না নিয়ে সরকার যেভাবে ভারসাম্য রক্ষা করে চলেছেন তা অভিনন্দনযোগ্য। রিজভিন আজার রিপোর্ট। ঢাকায় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা চলতি অর্থবছরে বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে
এর পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন। বিতার্কিকদের প্রশংসা করে প্রধান অতিথি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরশুদ্দিন বলেন, বাজেট করতে গিয়ে অতিমাত্রায় IMF নির্ভরশীলতা উচিত নয়। বাজেটটা যেহেতু IMF এর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে আলাপ আলোচনা করে ঠিক করা হয়েছে এবং IMF যেহেতু ওই পাচারকৃত অর্থের ব্যাপারে একেবারে নীরব, সেই জন্য বাজেটেও পাচারকৃত অর্থের ব্যাপারে কোনো কিছু বলা নেই। অর্থ পাচার, মুদ্রা পাচার, কর খেলাপ এবং ঋণ খেলাপের যে অশুভ বিশাল চক্র গড়ে উঠেছে, যারা হয়তোবা কোনো সময় সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাদেরকে দমন করার জন্য আমার মনে হয় কৌশল স্থির করতে হবে। আয়, সম্পদ এবং সুযোগ বৈষম্যের মধ্যে সবার জন্য সমান সুযোগের ব্যবস্থাটি নিশ্চিত করার প্রতি জোর দেওয়ার পরামর্শ দেন বিদগ্ধ এই অর্থনীতিবিদ। খেলাপি তারা মাত্র শতকরা 2 ভাগ দিয়ে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 10 বার পর্যন্ত তারা পুনরুত্থান করতে পারবে। এটা তো বন্ধ করতে হবে, এটা তো হইতে পারে না। আপনি নকল করা, ফেল করা ছাত্রকে তো অবশ্যই গোল্ড মেডেল দিতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত টেকসই দৃশ্যমান দুর্নীতি বিরোধী অভিযান না চলবে, ততক্ষণ পর্যন্ত যারা কর দেন তাদের কাছ থেকে মানে খুব শক্তভাবে বলা, খুব তারা আমাকে বলে যে তুমি কর দিতে বলো, আমি দিলাম কর। অন্যান্য দেশে 1 কিলোমিটার রাস্তা বানাইতে 30 কোটি টাকা লাগে, এখানে 100 কোটি টাকা লাগে। বিচারকদের মূল্যায়নে বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হন প্রস্তাবের বিপক্ষের দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে প্রখ্যাত শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক আসমা আব্বাসীকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল 83 বছর। তিনি প্রখ্যাত শিল্পী মুস্তফা জামান আব্বাসীর সহধর্মিণী। আরও জানাচ্ছেন মুস্তফা মল্লিক। আসমা আব্বাসী যেখানেই হাত দিয়েছেন সেখানেই পেয়েছেন সর্বোচ্চ সফলতা। মামা সৈয়দ মুজতবা আলীর সাহচর্যে শুরু করেন সাহিত্য চর্চা। ছিলেন অসম্ভব জনপ্রিয় শিক্ষক। একদিকে শিক্ষকতা, আরেকদিকে লেখালেখি, সব মিলিয়ে অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। রেডিও টেলিভিশনের আলোচক এবং উপস্থাপক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা পান আসমা আব্বাসী। বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন তিনি। শ্রেষ্ঠ শিক্ষকের সম্মান অর্জন করেছিলেন আসমা আব্বাসী। শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে পেয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের স্বর্ণপদক। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হলে গুলশানের বাসায় ছুটে আসেন স্বজন, সহকর্মী ও পরিচিতজনরা। আসমা আব্বাসীর স্বামী বরেণ্য সঙ্গীতবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুস্তফা জামান আব্বাসী জীবনসঙ্গীকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েন। সহকর্মীরা বলছেন সবার প্রিয় মানুষ ছিলেন তিনি। ব্যাপারটাই কিন্তু আসল কথা, আপার ব্যাপারটা মানে এটা কিন্তু একেবারে কি বলবো স্মরণীয়, অসম্ভব ভালোবাসেন আমাদের সবাইকে। সব ব্যাপারে কিন্তু উনি খুব অ্যাক্টিভ ছিলেন। ওইটাই আর কি, উনি খুবই মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। আমি দীর্ঘ সময় পেয়েছি, আমিও বাংলা টিচার, আমি এর উনি ছিলাম পুরানপাড়া টাচ কলেজে। তা আমি তো আপার থেকে অনেক জুনিয়র ছিলাম, কিন্তু আপা অনেক স্নেহ করতেন এবং ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কোনোদিন মানে আমি ছোট হয়েও আপাকে কোনোদিন সালাম দিতে পারি নাই, তার আগেই আপা আসসালামু আলাইকুম, মানে কোনোদিনও মানে আপাকে আগে সালাম দিতে পারি নাই। উনি রিটায়ার্ড করার পরেও আমাদের দেখতে গেছেন কলেজে যে আমাদের কোনো সমস্যা কি না, সেই সমস্যাগুলো কিভাবে দূর করা যায়। আসমা আব্বাসীর স্বজনরা বলছেন পৃথিবী থেকে তাঁর বিদায় হলেও ভালো কাজগুলোর জন্য মানুষের মনে বেঁচে থাকবেন তিনি। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু ও 1975 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডের অন্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেলে পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন।
এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোট শুরু হওয়ার পর তেহরানের ইমাম খোমেনি হোসেইনিয়ার একটি কেন্দ্রে ভোট দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয়। সেই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কেউ 50% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় নির্বাচন। দেশটির সংবিধান অনুযায়ী আজ প্রথম দফার সর্বোচ্চ ভোট প্রাপ্ত দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে। দ্বিতীয় দফার লড়াই করছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত সাইদ জালিলি। তাদের দুজনের মধ্য থেকে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে আজকের এই ভোটাভুটি। এবারে রয়েছে আইসক্রিম সাংস্কৃতিক সংবাদ। বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব, সাবেক সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও সাহিত্যিক এবং 21শে পদকপ্রাপ্ত জামিল চৌধুরীর 90তম জন্মদিন আজ। 1964 সালে প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ার প্রথম টিভি কেন্দ্র বর্তমান বাংলাদেশ টেলিভিশন ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন জামিল চৌধুরী। পাকিস্তান আমলে এই টিভি কেন্দ্রের মাধ্যমে বাংলা ভাষাকে সব স্তরে প্রতিষ্ঠা করার পেছনে তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। ছায়ানটের সঙ্গে জড়িত প্রগতিশীল এই মানুষটি 1975 সালের নভেম্বরে রামপুরার টিভি ভবনে যে হত্যাকাণ্ড ঘটে তার প্রতিবাদে টিভি ভবন ত্যাগ করেন। প্রবীণ এই টেলিভিশন ব্যক্তিত্বের জন্মদিন উপলক্ষে 8 জুলাই সন্ধ্যা 6:20 চ্যানেল আই এ প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। এবারে রয়েছে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহী উদ্বোধন করা হয়েছে। রাজশাহী কালেক্টরেট মাঠে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। প্রধান অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রী বলেন, রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের সহযোগিতায় 3 দিনের এই ফেস্টিভ্যাল চলবে 7 জুলাই পর্যন্ত। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামে লটকনের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। জেলার আবহাওয়া এবং মাটি লটকন উৎপাদনের উপযোগী হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। এই অঞ্চলে উৎপাদিত লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভূমিকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি, মোগলবাসা, বেলগাছা ও রাজারহাট উপজেলার ছিনাই, বিদ্যানন্দ, চাকিরপশার, ফুলবাড়ি সহ জেলার বিভিন্ন এলাকায় লটকনের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। বেশিরভাগ বাগানই সুপারি বাগানের ভেতর ছায়াযুক্ত স্থানে। আমার বাগানের মধ্যে 120 থেকে 25টা গাছ আছে। কম পরিচর্যার মধ্যে আর কি ভালো ফসল উৎপাদন করা যায়। 2 লাখ টাকা বিক্রি করেছি। 200 গাছে আমি প্রতি বছরে 2.5-3 লক্ষ টাকা বিক্রি করতেছি। মৌসুম আসলে পাইকারের কাছে বিক্রি করি, এখন তারাই নিয়ে পরিচর্যা করে। পুষ্টিগুণ সম্পন্ন এ ফলের চাহিদা দিনে দিনে বাড়ছে। স্থানীয় বাজারে প্রতি কেজি লটকনের দাম 55 থেকে 60 টাকা। আমরা এখানে পাইকারি বিক্রি করতেছি 60 টাকা 65 টাকা দরে। অন্যান্য জেলা থেকে লোক এসেছে, এখান থেকে কিনে নিয়ে চট্টগ্রাম, যশোর, সিলেট, ঢাকায় এরা বিক্রি করতেছে। আমি যশোর কুড়িগ্রামে আসছি লটকন ফল কেনার জন্য। লটকন ফলটা সুস্বাদু এবং মিষ্টি, দামও সাশ্রয় আছে। আমি যশোরে নিয়ে যাই, ওখান থেকে আমি বিভিন্ন জেলায় সাপ্লাই করি। চলতি মৌসুমে জেলায় 155 হেক্টর জমিতে লটকনের বাগান করা হয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি এবং এই লটকনের বাগান আমরা স্থাপন করে দিচ্ছি, যাতে এই এলাকায় এই ফসলটি আরও ভালোভাবে হয় এবং এই এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থায় এটি ভূমিকা রাখে।
জেলায় উৎপাদিত লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। বিক্রি করা হচ্ছে লটকনের চারাও। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে তৈরি কাঠের বাড়ি রপ্তানি হতে যাচ্ছে ইউরোপের দেশ বেলজিয়ামে। বাড়ির কাঠামো, দেয়াল, দরজা, জানলা এমনকি ছাদেরও কাঠের তৈরি। পরিবেশ বান্ধব এই বাড়ি রপ্তানির মাধ্যমে নতুন বাজার সৃষ্টি, কর্মসংস্থান তৈরি এবং বৈদেশিক মুদ্রা আয়ের নতুন পথ উন্মোচন হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগ আরও এগিয়ে যাবে বলে জানান ন্যাচারাল ফাইবার প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ। মাহফিজুর রহমানের তথ্য এবং ভিডিও চিত্রে সাবনা হাসান জানাচ্ছেন। জেলা সদরের প্রত্যন্ত গ্রাম করড়িতে নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে কাঠের এসব বসতবাড়ি। 200 শ্রমিকের মধ্যে কেউ তৈরি করছেন বসতঘরের দরজা ও জানালা, কেউ ফ্রেম, আবার কেউ তৈরি করছেন দেয়াল। সবশেষে শ্রমিকের নিপুণ হাতের ছোঁয়ায় রং ও পলিশের মাধ্যমে শেষ করা হচ্ছে নান্দনিক ও পরিবেশ বান্ধব কাঠের বসতঘরগুলো। ঘরগুলো তৈরির মূল উপাদান হচ্ছে এলাকা থেকে সংগৃহীত মেহগনি কাঠ। 11 মিটার দৈর্ঘ্য ও 3.75 মিটার প্রস্থের প্রতিটি ঘরেই শয়নকক্ষ, গেস্ট রুম, ডাইনিং ও বাথরুম রয়েছে। ছোট আকারে খণ্ড করা কাঠ দিয়ে নির্মিত বাড়িটি পরিবহনযোগ্য। খণ্ডাংশগুলো জুড়ে দিলে সহজেই যে কোনো জায়গায় স্থাপন করা যায় এসব বাড়ি। প্রতি বছরের প্রথম দিকে 120টি বসতবাড়ি তৈরির অর্ডার পান মোস্তাফিজ আহমেদ। এরপর থেকে এমন পরিবেশ বান্ধব বসতঘর তৈরির উদ্যোগ নেয় তার প্রতিষ্ঠান। ভালোই লাগতেছে, নতুন ভাবে নতুন কিছু তৈরি করতেছি, এটা অনেক ভালো লাগতেছে। কিভাবে তৈরি করা যায় আমরা আগে ভাবতে পারিনি। ধাপে কাজ করি। আমাদের এই ঘরগুলা করতে প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে। উদ্যোগটি এগিয়ে নিতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ। টুরিস্ট কটেজ, টুরিস্টরা থাকবে এখানে। আমাদের সাথে চুক্তি হয়েছে এখানে যে কাঠ আমরা র মেটেরিয়াল ব্যবহার করব সব দেশি কাঠ, মেহগনি। আর এখানে অন্য যেসব আইটেম থাকবে সব বায়োডিগ্রেডেবল হতে হবে। পরিবেশের ক্ষতি করে এমন কোনো পণ্য চলবে না। সম্প্রতি কারখানাটিতে তৈরি কাঠের বিভিন্ন পণ্য সাড়া ফেলেছিল ইউরোপের বাজারে। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির, এবং বিরতির পর আরও যা থাকছে। দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ 8 জন নিহত ও আহত 25। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন যাওয়া যাক পরবর্তী আয়োজনে। দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 25 জন। ভোরে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কের সদর উপজেলার চকরামপুর এলাকায় নাবিল পরিবহনের একটি বাস এবং আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত ও 21 জন আহত হয়েছেন। বিকেলে ফুলবাড়ি উপজেলার হাসপাতাল মোড়ে ট্রাকের সঙ্গে গরু বোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের চালকসহ 2 জন নিহত হন, আহত হন 4 জন। আহতদের মধ্যে কয়েকজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসন থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একবার ব্যবহার করা প্লাস্টিক বর্জন ও দূষণ রোধে রোটারিয়ানদের কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রাজধানীর গুলশানে রোটারি ক্লাব ঢাকা পাথ ফাইন্ডার্সের নতুন বছরের কর্মসূচিতে যোগ দিয়ে বিশিষ্টজনরা পরিবেশ প্রতিবেশ রক্ষায় গবেষণা ও ঐক্যবদ্ধ উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সচেতনতার পাশাপাশি মানুষের আচরণগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন পরিবেশ মন্ত্রী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহসভাপতি শহীদুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, শহীদুল্লাহ শাহরিয়ার এবং অন্যরা। এ সময় সাংবাদিক নেতারা চাকরির নিশ্চয়তা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন সহ সাংবাদিকদের কল্যাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।